ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা, রাজধানীতে ধর্ষণ বিরোধী সমাবেশ। উপকমিটির সদস্য সংখ্যা নিয়ে মতপার্থক্য আওয়ামী লীগে। ঢাকা ও নওগাঁর দুটি আসনে ভোট গ্রহণ চলছে। বাংলাদেশকে নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। বাজারে এখনো বেশি দামে বিক্রি হচ্ছে চাল ও আলু। দেখছেন এটিএন নিউজ। বেলা ৩টা নিউজ আওয়ারে সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর এখলাসপুরগামী লং মার্চে হামলা করেছে দুর্বৃত্তরা। সকালে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে বিক্ষোভ করার সময় শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই হামলা ঘটে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। লং মার্চকারীরা জানান, শহীদ মিনার থেকে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় লং মার্চকারীদের মধ্যে হৃদয়, শাহাদাত, অনিক, জাওয়াদ ও পথচারী সহ 10 জন আহত হন। এর আগে শহরের শহীদ মিনারের পাশে দোয়েল চত্বরে সমাবেশ চলাকালে স্থানীয় সাংসদের ছবির ওপর লাল রং লাগিয়ে নেতিবাচক বক্তব্য লেখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তাদের। চৌকাঠ থেকে শুরু করে এরকম অস্ত্রপাতি, দেশীয় অস্ত্রপাতি দিয়ে ছাত্র ছেলে মেয়েদেরকে আঘাত করা হয়েছে। আমাদেরকে মূলত যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতারা তারা মানে হঠাৎ করে মিছিলের মাঝখানে লাঠি নিয়ে ঢুকে পড়ে। পথমধ্যে হচ্ছে এরকম গ্যাঞ্জাম হয়, আমি পেছনের দিকে ফিরে দেখতে চেষ্টা করি, তারপর দেখি যে আমার সামনে আরেকটা গ্যাঞ্জাম, আমি মাঝখানে পড়ে যাই। শুধু আইন দিয়ে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করা যাবে না, দায়িত্ব নিতে হবে পরিবারকে। সমাজের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই সম্ভব এ ধরনের নির্যাতন বন্ধ করা। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশের আয়োজন করে বিভিন্ন সংগঠন। এছাড়া নারী নির্যাতন বন্ধে পুলিশ সদস্যরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে জনসচেতনতা বাড়াতে একই সময়ে সমাবেশের আয়োজন করে। এতে সংশ্লিষ্ট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে আগে এগিয়ে আসতে হবে। যে কোনো ধরনের অন্যায়ের দায় সমাজের ওপরই পড়ে, তাই সকল স্তরে সবাইকে সচেতন হয়ে সমাজের এই অশুভ তৎপরতা বন্ধ করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু নির্যাতন বন্ধে মানববন্ধনে অংশ নেয় শিশু কিশোরদের সংগঠন কেন্দ্রীয় খেলাঘর। তাদেরও দাবি, সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন হয়েছে ধর্ষকদের বিরুদ্ধে, এখন প্রয়োজন এর সঠিক প্রয়োগ। নৃশংস যৌন নির্যাতন, আবার তার ভিডিও ভাইরাল করে পুরো সমাজকেই দূষিত করছেন এক শ্রেণীর বিকৃত মনস্তত্ত্বের মানুষ। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হলেও তার চাইতেও জঘন্য অপরাধের সাজা তুলনামূলক কম। এর ওপর বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যায় আইনের দুর্বলতায়। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। নোয়াখালীর বেগমগঞ্জের এই বাড়িতে কি ধরনের নির্যাতন সইতে হয়েছিল সেই গৃহবধূকে গণমাধ্যমের নৈতিকতার জায়গা থেকে তা প্রকাশ করা সম্ভব নয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নৃশংস সেই ভিডিও অনেকেই দেখেছেন। গা শিউরে ওঠা ভিডিওটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন বেশিরভাগই। তবে আবার এমন ভিডিও কখনো কখনো অপরাধ প্রবণতাকেও উস্কে দেয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মানুষজন যেভাবে নোংরা, অসভ্য, অশ্রাব্য ভাষা ব্যবহার করে নারীর প্রতি, আমার তো মনে হয় এই প্রতিটা ধরে ধরে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। কারণ আজকে যে রাস্তায় দাঁড়িয়ে কিংবা সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি অসম্মানজনক মন্তব্য করছে, একসময় এরা কিন্তু ধর্ষকে পরিণত হয়ে যায় এবং এরকম বহু প্রমাণও আমরা দেখেছি। আইনজীবীরা বলছেন, যৌন নৃশংসতার ভিডিও ভাইরাল করা ক্ষেত্রবিশেষে ধর্ষণের চাইতেও বড় অপরাধ। যদিও দেশের পর্নোগ্রাফি আইনে এই ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা 7 বছর কারাদণ্ড। রেপ যখন হচ্ছে প্লাস সাথে এটা আমার সেকশন 8 অফ দা
পর্নোগ্রাফি অ্যাক্ট 2012 নিয়ে যাইতেছে, সেটার জন্য সাজা আছে মাত্র 7 বছর। ঠিক এইটাকে যদি এইটার মধ্যে প্রেডিকেটেড অফেন্স হিসেবে রেখে দিত, কারণ কি একজন ব্যক্তি রেপ করার পর তাকে মেরে ফেলা আর যে ব্যক্তি রেপ করার পর তার ছবি সহ ভাইরাল করা বা ভিডিওতে দিয়ে দেওয়া অথবা কোনো মিডিয়াতে প্রকাশ করা কোনো অংশেই কম না। আবার দেশের বাইরে থেকে পর্নোগ্রাফি ছড়ানো হলে বাংলাদেশের আইন খুব একটি কাজে আসে না। সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে জোর দেয়া হলেও ফেসবুক বা ইউটিউবের উপর সরকারের খুব একটা নিয়ন্ত্রণ নেই, যার ফলে যৌন নৃশংসতার ভিডিও সরিয়ে নেবার বহু আগেই তা ভাইরাল হয়। টোটাল 26,000-এর উপরে পর্নো সাইট আমি বন্ধ করছি এবং প্রতিদিনই আমি এরকম সাইট বন্ধ করি, এটা কন্টিনিউয়াসলি করতেও থাকবো। কিন্তু বিষয়টা যেটা দাঁড়িয়েছে, এই জায়গাটার ক্ষেত্রে শুধুমাত্র আইন যথেষ্ট নয়। আইন ডেফিনেটলি অপরাধ দমন করার জন্য একটা হাতিয়ার, কিন্তু তার চেয়ে বড় যে হাতিয়ার সেটি হচ্ছে সামাজিক আন্দোলন করা, সাংস্কৃতিক আন্দোলন করা, পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা, শিক্ষা ব্যবস্থার এর প্রভাব করা। এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। গঠনতন্ত্রের শর্তের বিপরীতে মাঠের পরিস্থিতি, এই দুইয়ের মাঝে পড়ে উপকমিটির সদস্য সংখ্যার হিসেব মেলাতে পারছেন না আওয়ামী লীগের বিভাগীয় সম্পাদকরা, আর এই নিয়ে মতপার্থক্য দলের মধ্যে। আরো জানাচ্ছেন মহসিন কবির। আওয়ামী লীগের 19টি সম্পাদকীয় বিভাগের দু একটি বাদে প্রায় সবগুলোর উপকমিটির প্রস্তাব জমা পড়েছে কেন্দ্রে। এতদিন সুনির্দিষ্ট সংখ্যা না থাকায় শাহেদের মতো বিতর্কিতরাও সুযোগ নিয়েছে, তাই এবার সদস্য সংখ্যাটা স্পষ্ট 35। আমরা উপকমিটি গঠনের জন্য এবার অত্যন্ত সতর্ক রয়েছি। যে সমস্ত কমিটি জমা পড়েছে এবং ওই কমিটির যারা সদস্য প্রস্তাবিত কমিটিতে রয়েছেন তাদের দেয়া তথ্য আমরা যাচাই বাছাই করে যাচ্ছি। আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা হয়েছে উপকমিটি একজন চেয়ারম্যান, একজন সম্পাদক, প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ এবং নির্দিষ্ট সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হবে। ওই পেশার মানুষ যারা রাষ্ট্র সমাজে ভূমিকা রেখে যাচ্ছে তারাও থাকবেন এবং সংসদীয় যে স্থায়ী কমিটিতে যে সমস্ত সংসদ সদস্যগণ রয়েছেন তাদের মধ্য থেকেও এই কমিটিতে রাখা হবে। একদিকে সদস্য নেয়ার ক্ষেত্রে গঠনতন্ত্রের এমন বাধ্যবাধকতা, অন্যদিকে গত কমিটিতে ভালো পারফরমেন্স করা নেতা কাকে রেখে কাকে নিবেন এ নিয়ে বিপাকে সম্পাদকরা। যে পরিমাণ 35 জনের কথা বলে তার থেকে অনেক বেশি পরিমাণ লোক আমার কমিটিতে কাজ করেছে। সেই ক্ষেত্রে যিনি কাজ করেছেন ওই নেতা যখন আমাকে প্রশ্নমানে জর্জরিত করেন, আমি তো ছাত্র জীবনে অ্যাক্টিভ ছিলাম, আমি এই কমিটিতে 3টি বছর আপনার সাথে কাজ করেছি, আমার অপরাধ কি? আমরা এরকম বিব্রতকর অবস্থার মধ্যে বিশেষ করে আমি পড়ি, আমার মতো অনেক সম্পাদকই পড়েন। এখানে অনেকেই কাজ করেছে এবং এরা আমরা অনেককে ওয়েটিংও রেখেছি এবং এটা এখানে অ্যাকোমোডেট করা খুবই কঠিন, এই ডাবল করার পরও কঠিন। দলীয় ফোরামে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি বাদে বেশিরভাগ সম্পাদক উপকমিটিতে সদস্য সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। 35 এটা আমাদের জন্য খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য আমি প্রস্তাব করেছি বা 2টা মিটিংয়ে যে আমাদেরকে ডাবল করে দিতে হবে। সেই ব্যাপারে সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সে ব্যাপারে এ ব্যাপারে দ্বিমত করেন নাই। কেউ কম দিয়েছেন 35-এর, কেউ 35 দিয়েছেন, কেউ 35-এর বেশি দিয়েছেন। সংখ্যা ব্যাপার, আনলিমিটেড হওয়ার কোনো সুযোগ নাই, একটা লিমিট থাকবে। পাশাপাশি যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই, দুর্নাম নেই, তারা যাতে আওয়ামী লীগের সাথে কাজ করার সুযোগ পান, আমাদের সাব কমিটিতে কাজ করার সুযোগ পান, সেই আবেদনটি আমরা আমাদের দলের সভানেত্রীর কাছে আমরা রেখেছি। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলছেন, কোন উপকমিটির সদস্য সংখ্যা বাড়ছে কিনা তা নির্ধারণ করবেন দলীয় প্রধান। সবাইকে এই কমিটিতে রাখা হবে তা কিন্তু নয়, আর দলের সর্বোচ্চ পর্যায় থেকেই এই কমিটির সদস্য সংখ্যা 35 সেটি সুনির্দিষ্ট করা হয়েছে। উপকমিটির সদস্য এবার 35 ঠিক করে দিলেও গত মেয়াদে তা ছিল অনূর্ধ্ব 100-তে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। ইভিএম পদ্ধতিতে ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল 5টা পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 5 আসনের উপনির্বাচনে মোট 6 জন প্রার্থী হলেও মূল লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম ও বিএনপির সালাউদ্দিন আহমেদের মধ্যে। এই আসনে ভোটার সংখ্যা 4,71,129 জন। 187টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। নওগাঁ 6-এ 3 প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল
ও বিএনপির শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের মধ্যে। এই আসনে ভোটার 3,06,725 জন, ভোট কেন্দ্র 104টি। আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5 এবং ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ 6 আসন শূন্য ঘোষণা করা হয়। বাংলাদেশকে নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের ঢাকা সফরে সেই ইঙ্গিতই দেখছেন কূটনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক অবস্থানগত পরিবর্তনের কারণেই বাংলাদেশকে আলাদা গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ায় একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল পাকিস্তান। দশকেরও বেশি সময় ধরে সেই জায়গাটা ভারতের। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো উদ্যোগেই জড়িত থাকবে ভারত, এমনটাই গেল কবছরে প্রতিষ্ঠিত ধারণা। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানও দিল্লি ঘুরেই ঢাকা এসেছিলেন। কেউ কেউ বলেন যে ওয়াশিংটন ঢাকাকে দেখে দিল্লির চোখে। আমাদের রিলেশনটা কি থ্রু দিল্লি অর থ্রু ঢাকা ওয়াশিংটন? এইটা আমাদের ইন্ডিপেন্ডেন্টলি দেখছে, নট দিল্লির চেহারা দিয়ে আমাদের দেখে না। যদি দিল্লির চেহারা দিয়ে দেখতো তাহলে এখানে আসতো না। এটা আমার মনে হয় কিছুটা পরিষ্কার, কারণ সেভাবে কথাবার্তাও আমেরিকা বলছে, কারণ তারা হয়তো দেখেছে যে বিজেপি সরকার প্রতিবেশী দেশের সাথে কোনো দেশের সাথে খুব একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেনি। তো সেই জায়গায় আমি মনে করি যে আমেরিকা স্পষ্টতে বুঝতে পারছে যে দিল্লিকে কেন্দ্র করে যে সম্পর্ক চিন্তা করেছিল যে প্রতিবেশী দেশের সাথে ভারত একটা ভালো সম্পর্ক রাখবে এবং সেই সম্পর্কের মাধ্যমে আমেরিকা লাভবান হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে না। চীনের যথেষ্ট প্রভাব আছে আমাদের দেশে, যদিও আমরা এক ধরনের চীন এবং ভারতের মধ্যে এক ধরনের ব্যালেন্স কিন্তু মেনটেন করে যাচ্ছে আমাদের সরকার, আমাদের দেশ। তারপরেও চীনের তো যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে এবং সেটা বর্ধমান, কারণ অর্থনৈতিক কারণে চীনের ইনভলভমেন্ট অনেক বেশি বাংলাদেশে। সেই হিসাবে চীনের আধিপত্যকে নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশকে সাথে চাইতেই পারে যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যাশা কি হতে পারে সেটা আমি চিন্তা করি। সেটা হলো যে আমরা যেন আরো বেশি চীনের দিকে না যাই। কিন্তু স্টিফেন বিগানও স্পষ্ট বলছেন, ভৌগোলিক কারণেই বাংলাদেশকে আলাদা চোখে দেখছে যুক্তরাষ্ট্র। এই ভৌগোলিক গুরুত্ব তো সবসময় ছিল, তাহলে নতুন দৃষ্টির কারণ কি? এই ইম্পর্টেন্সটা আসে অনেকটা উন্নয়নের কাঠামো দেখা, সেই রাষ্ট্র ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, সব মিলে একটা জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স পায়। তো সেই অর্থে গত এক দশকে আমরা যেটা দেখেছি যে এক ধরনের গ্রোথ বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশ অনেকদিন ধরেই মার্কিন বাজারে জিএসপি বা জিএসপি প্লাস সুবিধা প্রত্যাশা করে আসছে। এবারও সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে বাণিজ্য সুবিধার ক্ষেত্রে নতুন আঙ্গিকে চিন্তা করতে বলেছেন মার্কিন উপমন্ত্রী। সেটাকে বিবেচনায় রাখার পরামর্শ কূটনীতি বিশ্লেষকদের। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। শীতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়বে এমনটি ধরে নিয়ে সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার গাইডলাইন দিয়েছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গঠিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কমিটি। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংক্রমণ রোধে কমিউনিটিকে বেশি করে যুক্ত করার তাগিদ তাদের। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। মানুষের এভাবে ছুটে চলা অনেকটাই যেন স্বাভাবিক সময়ের মতো। এখানে স্বাস্থ্যবিধির কোনোই কি বালাই আছে? দেশে কি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমেছে, কিংবা মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা বেড়েছে? এমন প্রশ্ন ছাপিয়ে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে জোর আলোচনা। তবে শীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে, চারিদিকে এমন সতর্কতার যথেষ্ট কারণ দেখছেন বিশেষজ্ঞরা। তাই করণীয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে একটি আগাম নির্দেশনাও দিয়েছেন তারা। আমরা সরকারের কাছে কতগুলি বিষয় তুলে ধরেছি, বিশেষ করে এই যে যেটা বলা হলো যে এই স্বাস্থ্যবিধি যাতে মানে তার জন্য আরো সক্রিয় কার্যক্রম নেওয়া। বিশেষজ্ঞদের সুপারিশমালার অন্যতম হলো বিদেশ থেকে ফিরে আসাদের স্বাস্থ্য পরীক্ষা করা কিংবা প্রয়োজনে কোয়ারেন্টিনে রাখা, সেই সঙ্গে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। জোরালো কথা বলি, কমিউনিটি এঙ্গেজমেন্ট, এটা যদি আমরা করতে পারি, আমাদের প্রতি মহল্লায়, প্রতি উপজেলায়, প্রতি ইউনিয়নে যদি একটা গ্রুপ অফ ভলেন্টিয়ার্স তৈরি করে তারা যদি জনগণকে উদ্বুদ্ধ করে, তাহলে আমার মনে হয়
এটা খুব কার্যকরী হবে। যে সভা সমিতি অনুষ্ঠান ইত্যাদি ব্যাপারে শুধু নির্দেশ জারি না, একটু নজরদারিতে রাখা, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে প্রস্তুতিটা বাড়িয়ে দেওয়া, যে সংখ্যা যেহেতু বাড়বে আমার বেড, আমার অক্সিজেন সাপ্লাই, আমার ওষুধের সাপ্লাই সবকিছু যেন আরো পরিমিত থাকে। করোনা পজিটিভদের দ্রুত আলাদা রাখার পাশাপাশি কোয়ারেন্টিন ও আইসোলেশন ব্যবস্থা জোরদার করা, হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বিশেষ করে অক্সিজেন এবং ভেন্টিলেশন সুবিধা বাড়ানো, সেই সঙ্গে অ্যান্টিজেন টেস্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। আমাদের শীতকালে বিদেশ থেকে যারা আসবে দেশে, তাদের ক্ষেত্রে একটি খুব ইম্পর্টেন্ট আমাদের সাজেশন যে তাদেরকেও কোয়ারেন্টাইনে কিভাবে রাখা যায়। শীত মৌসুমে যদি সংখ্যা বেড়ে যায়, আমরা যদি আগে থাকতে প্রস্তুত থাকি তাহলে অবশ্যই আমরা এটা মোকাবেলা করব। আগে যে সামান্যতম হাঁচি কাশি সর্দিকে আগে যেভাবে একটু অবহেলা করতাম, এখন যেন কম অবহেলা করি, কারণ হাঁচি কাশির মধ্য দিয়ে বেশি ছড়াবে। তাহলে এই কটা সরকার যদি ঠিকমতো পালন করেন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। সরকার আলু ও চালের দাম নির্ধারণ করে দিলেও এখন পর্যন্ত তা পুরোপুরি কার্যকর হয়নি। কেজি প্রতি এখনও 10 থেকে 15 টাকা বেশি ধরে বিক্রি হচ্ছে এই দুটি পণ্য। আর এই বেশি দামের জন্য পরস্পরকে দুষছেন মিল মালিক, পাইকার ও খুচরা বিক্রেতারা। আমিনুল ইসলামের রিপোর্ট। মোহাম্মদপুরের আজম রোডের এই দোকানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 62 থেকে 65 টাকায়। এখান থেকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের দূরত্ব খুব বেশি নয়, সেখানে এই চালই বিক্রি হচ্ছে কেজি প্রতি 52 থেকে 54 টাকায় পাইকারি। একই চিত্র আলুর দামেও। মোহাম্মদপুরের খুচরা দোকানে যে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে, মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি বাজারে তার দর 32 থেকে 35 টাকা। তবে খুচরা দোকানিরা বলছেন 42 টাকা দরেই আলু কিনতে হচ্ছে তাদের। কালকে আনছিলাম 43, 42 আর 43, লালটা 42, সাদাটা 43। একইভাবে চালের খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকাররা যে দামের কথা বলছেন সেই দরে কিনতে পারছেন না তারা। 54 টাকা নিচে দিতে চায় না, তারপরে আমরা রিকোয়েস্ট কইরা 2-4 পয়সা আমি যে লেবার খরচটা এটাও ছাড়তে চাই না। অন্যদিকে পাইকাররা দুষছেন মিলারদের, সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এই সীমিত পরিমাণ মাল আমাদেরকে দিচ্ছে, ওনার একটা চাপের ভিতরে আমাদেরকে রাখছে। তা আমরা যে সরকার নির্ধারিত দামটা আমরাও চাই যে সরকার নির্ধারিত দামে আমরা বিক্রি করব, ওই দামটা যদি আমরা পাই। সরকারের কৃষি দপ্তরের কর্মকর্তারা বলছেন, অসাধু উপায়ে যারা দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। প্রত্যেক হিমাগারে যে সমস্ত মজুতদারি অসাধু ব্যবসায়ী তারা এখানে ভিতরে আলু রেখে তারা আলুটা বের করছে না, তাদের কিন্তু তালিকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তো এখন হিমাগার থেকে তারা যদি আরও কমাই যদি আনবে তখন দাম আরও কমে যাবে। এখন আমরা এই জন্য হিমাগারের উপরে আরও বেশি এখন চাপ দিব আমরা। তবে আলু ব্যবসায়ীরা জানান, দাম বেঁধে দেওয়ায় গুদামে আর আলু আসছে না, ফলে নতুন আলু ওঠার আগে আবারও ঘাটতির আশঙ্কা তাদের। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাইরে স্টিল বিরতি নিচ্ছে, এরপর আরও থাকছে। ইন্টারনেট ও কেবল অপারেটরদের ধর্মঘট ঠেকাতে বৈঠক কাল। ঝিনাইদহে পাট চাষে সার ভর্তুকিতে অনিয়মের অভিযোগ। ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা, রাজধানীতে ধর্ষণ বিরোধী সমাবেশ। উপকমিটির সদস্য সংখ্যা নিয়ে মতপার্থক্য আওয়ামী লীগের। ঢাকা ও নওগাঁর দুটি আসনে ভোট গ্রহণ চলছে। বাংলাদেশকে নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। বাজারে এখনো বেশি দামে বিক্রি হচ্ছে চাল ও আলু। নিউজ আওয়ারে আবারও আমন্ত্রণ, শিরোনাম শুনছিলেন। রাজধানীর ঐতিহ্যবাহী স্থাপনার সিংহভাগ নিদর্শন
পুরানো ঢাকায়। জরাজীর্ণ আর অপরিকল্পিত পুরানো ঢাকাকে হুট করে বদলানো সম্ভব নয়। দক্ষিণের মেয়র বলছেন, ঐতিহ্য ধরে রেখে শহরের আধুনিকায়ন হবে মহাপরিকল্পনা অনুযায়ী, আর এক্ষেত্রে তাড়াহুড়ো করতে চান না তিনি। শফিকুল হকের রিপোর্ট। ঢাকার ইতিহাসের নারীটা এখানেই পোতা। আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, লালকুঠি বিউটি বোর্ডিং কিংবা বাংলাদেশের রাজনীতির আতুরঘর রোজ গার্ডেন। এই নগরের 400 বছরের ইতিহাসে বদলে গেছে অনেক কিছুই, কিন্তু বদলায়নি সরু গলি কিংবা জীর্ণশীর্ণ বাড়িগুলো। নাগরিক সেবাও নতুন শহরের তুলনায় যোজন যোজন পিছিয়ে এখানে। অনেক এলাকা একটু যত্ন করলে এগুলোকে ধরে রাখা সম্ভব, এবং সেই সব জায়গা আসলে ট্যুরিজমের জন্য একটা ভীষণ অপার সম্ভাবনার জায়গা। আমরা এটার ভ্যালুটা যদি অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু এটা নিয়ে কাজ করার সুযোগ আসবে। নির্বাচনী ইশতেহারে শহর নিয়ে যে 5টি স্বপ্নের কথা জানিয়েছিলেন দক্ষিণের মেয়র, তার প্রথমটি ছিল ঐতিহ্য ধরে রেখেই নতুন রূপ দিবেন পুরান ঢাকাকে। দায়িত্বের এই 5 মাসে সেই স্বপ্ন কত দূর এগুলো? সবকিছুরই প্রাথমিক ধাপটাই হলো কিন্তু আসলে পরিকল্পনা। 30 বছর দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন করছি, তার মাধ্যমে আসলে আমাদের পূর্ণ রূপরেখাটা আমরা পাবো। এর মধ্যে তার কাজ আরম্ভ হয়েছে। আমি আশাবাদী যে আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা একটা পরিষ্কার স্বচ্ছ একটি চিত্র আমরা পাবো, যে যার মাধ্যমে আমরা কাজগুলো করার দিকে এগিয়ে যেতে পারবো। বুড়িগঙ্গার ধার ঘেঁষে গড়ে ওঠা শ্যামবাজার, বাবুবাজার সহ পুরান ঢাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী যানজট। সেই ভোগান্তি কমাতে গোটা সড়ক ব্যবস্থাই ঢেলে সাজানোর পরিকল্পনাও জানালেন মেয়র। স্থাপনাগুলোকে ঘিরে আমরা চলাচল ব্যবস্থাকে ঢেলে সাজাবো, যাতে করে পর্যটকরা এবং আমাদের ঢাকাবাসীও যেন সুন্দরভাবে সেখানে যাতায়াত করে সেগুলো দেখতে পারে, সেগুলো উপভোগ করতে পারে। তা না হলে তো আসলে আমার সেই উপলব্ধিটা জাগ্রত হবে না যে আমাদের যে ঐতিহ্যর বিষয়টা। অতিরিক্ত জনঘনত্বের এই নগরীকে তার ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাজানোর যে কোনো পরিকল্পনা অবশ্যই সাধুবাদ জানানোর প্রয়োজন। শুধু মনে রাখা দরকার, পরিকল্পনা নয়, এর বাস্তবায়নের প্রতিটা স্তরে জনবান্ধবতায় জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। ফেরত আনতে হবে সে ঐতিহ্যের জনব্যবস্থাপনাও। সময়ের প্রয়োজনে পরিবর্তন আসবেই, কিন্তু চাকচিক্যের স্রোতে যেন ঐতিহ্য হারিয়ে না যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্রডব্যান্ড, ইন্টারনেট ও ডিশ সংযোগকারীদের ধর্মঘট ঠেকাতে রোববার বৈঠক ডেকেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে সভায় গেলেও আগের দাবিতেই অনড় থাকার ঘোষণা দিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াবের নেতারা। ঢাকা সহ সারা দেশের রাস্তায় প্রায় একই দৃশ্য। ইন্টারনেট আর ডিশ সংযোগকারীদের তারের জালে ঢাকা প্রায় সব রাস্তার উপরের অংশ। সম্প্রতি সিলেট এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2-1টি রাস্তায় ঝোলানো তার অপসারণ করা হয়েছে। সেখানে সার্ভিস দেওয়া হচ্ছে মাটির নিচের সংযোগে। নতুন মেয়র দায়িত্ব নেবার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে তার মুক্ত করার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে গত সপ্তাহে বিভিন্ন রাস্তায় এরকম তারের সংযোগ কেটে ফেলা হয়। কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহকারী এবং ডিশ সংযোগকারীদের বক্তব্য, মাটির নিচে সংযোগ দেবার ব্যবস্থা না করে তার কেটে ফেললে সেটা হবে হঠকারী সিদ্ধান্ত। এর ফলে হাজার হাজার মানুষ সেবা থেকে বঞ্চিত হবে। এই সিটি কর্পোরেশনের এই কাটাকাটির ফলে অনেক জায়গাতে আমাদের সেবা কিন্তু বন্ধ হয়ে আছে, যেটা আমরা এখনো রিস্টোর করতে পারছি না। কিন্তু মাটির নিচের সংযোগ সেবা নিশ্চিত করা সম্ভব কতদিনে? ISPAB এবং কোয়াব নেতারা বলছেন, সরকার উদ্যোগ নিলে 6 মাস থেকে 1 বছর সময় লাগবে।
সে সময়টা পর্যন্ত শহরবাসীকে এরকম তারের জালেই থাকতে হবে। একটা প্রেসার দেওয়া হয় যে আপনারা আগামী 2 মাসের মধ্যে এই রোডগুলি ক্লিয়ার করার ব্যবস্থা করে দেন, কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা ATTN এর মাধ্যমে কিন্তু সেবা পরিচালনা করছি লাস্ট 10 বছর যাবত, যেখানে তাদের অবকাঠামো তৈরি করা আছে। প্রাইভেট এন্টিটিএন গুলো প্রত্যেকটা ভিতরের রোডে যেই ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা তাদের জন্য বাস্তবতার নিরিখে আমি বলবো ইটস এ দুরূহ ব্যাপার। এটা এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তার কাটা বন্ধের দাবিতে রোববার থেকে প্রতিদিন সকাল 10টা থেকে 3 ঘন্টা ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিশ সংযোগ বন্ধ রাখার ঘোষণা গত সপ্তাহে দেয় ISPAB এবং কোয়াব। এই সিদ্ধান্ত ঠেকাতেই রোববার সকাল 10:30টায় সভা ডেকে এই দুই সংগঠনকে মেইল পাঠিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র মহোদয় যে মিটিংটা ডেকেছেন এই মিটিংয়ে আমরা যেতে চাই। মেয়র মহোদয় আমাদেরকে একটুকু অন্তত আশ্বস্ত করবেন যে বিকল্প ব্যবস্থা না করে আমাদের আর কোনো কেবল কাটা হবে না। মানে আমাদের মিটিংয়েরও দরকার নেই, আমাদেরকে শুধু এইটুকু একটা মেল দিয়ে বলুন যে ঠিক আছে আমরা বসে আলাপ আলোচনা না করা পর্যন্ত আমরা তারটা রিমুভ করবো না। এখন সেই সভায় কি সিদ্ধান্ত হয় এখন সেদিকেই তাকিয়ে আছেন ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিশ সংযোগকারী ব্যবসায়ীরা। আশিকুর রহমান অপু, ATN নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঝিনাইদহে পাট চাষে রাসায়নিক সার ভর্তুকিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামের বাসিন্দা নন এমন চাষি এবং পাট চাষ হয় না এমন এলাকার চাষিদের নামও রয়েছে ভর্তুকির তালিকায়। নিজেদের পছন্দমতো ব্যক্তিদের নামের তালিকা করে ভর্তুকি আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে। প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের পাট চাষের সার ভর্তুকির তালিকায় নাম রয়েছে 7 জনের। তালিকা 76 নম্বরে থাকা আমিনুর রহমান ছাড়া বাকি 6 জনের কেউ এই গ্রামে বাস করে না। নিজেই স্বীকার করলেন পাট চাষ না করলেও তালিকায় নাম রয়েছে তার। আমি সে নামের তালিকায় থাকা সত্ত্বেও কিন্তু আমি ভর্তুকি পাই নাই, অথচ আমার এবছরে পাটও নাই। এভাবে উপজেলার মান্দারবাড়িয়া, মাসবাড়িয়া, কাজীর বেল সহ বিভিন্ন ইউনিয়নের শতকরা প্রায় 80% প্রকৃত পাট চাষি পায়নি ভর্তুকি। উন্নত মানের পাট বীজ ও চাষ সম্প্রসারণে উৎপাদন খরচ কমাতে 6 কেজি ইউরিয়া, টিএসপি 3 কেজি এবং এমওপি 3 কেজি হারে চাষিদের ভর্তুকি বা সহায়তা দেয়া হয়। প্রকৃত পাট চাষিদের নাম নেই ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে করা তালিকায়। তালিকায় যাদের দিলাম কই পাট নেই, আসলেই নেই কেন পাট তালিকায়, তোরা তো ভৈরবার লোকই, ভৈরবায় কোনো পাটের চাষ নেই। আমরা তো জানতেই পারিনি যে কখন যে এই ভর্তুকিটা এসেছে। সার বাবদ তাহলে যদি ভর্তুকির যদি একটু পাতাম তাহলে আমাদের সুবিধা হইতো। অভিযুক্ত চেয়ারম্যানদের বক্তব্য জানতে চাইলে তারা দেখান নানা অজুহাত, দোষ চাপান পাট কর্মকর্তার দিকে। বলেন পাট উন্নয়ন অফিস যে তালিকা দিয়েছে সেভাবেই সার বিতরণ করা হয়েছে। সংশোধন করেন, আমার তালিকা নেন, সে তালিকা নেইনি কে এই পাট অফিসার বলে যে লিস্ট আমরা পাইছি ওই লিস্টের মধ্যে দিতে হবে। এরকম জোর করে বলে পাট চাষি যে তালিকাটা গিয়েছে সেই তালিকাটা যাওয়ার সময় আমার নলেজে ছিল না যে মোট আমার ইউনিয়নে কজন পাট চাষি লাগবে। পাল্টা বক্তব্য আবার এই কর্মকর্তার। বেশিরভাগ জায়গায় বিতরণ করে দিয়েছি আমি গিয়ে, এখন চেয়ারম্যানরা যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী কাজ করেছি। স্বজনপ্রীতি বা অনিয়মের অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোনো ভুয়া পাট চাষির তথ্য দিয়ে থাকে এটি অবশ্যই আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব, তবে এটি নিয়ে কিন্তু কোনো ধরনের অভিযোগ লিখিত কেউ আমাদেরকে দেয়নি এখনো পর্যন্ত। বিষয়টির তদন্ত দাবি করছেন কৃষি সংশ্লিষ্টরা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। আবারও বাজেটের বিরতির পর আরও থাকছে। গাদ্দাফির কাছ থেকে অর্থ নিয়েছিলেন সার্কোজি, অভিযোগ গঠন। পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার আলী।
বিরতির পর আবারও আমন্ত্রণ নিউজ আওয়ারে। এখন দেশের বাইরের খবর। নিজের নির্বাচনী প্রচারে লিবিয়ার কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি। সোমবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বলা হচ্ছে 2007 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্বাচনী প্রচারের জন্য লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে প্রচুর অর্থ নিয়েছেন সার্কোজি। 2012 সালে প্রথম এই কেলেঙ্কারির ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করে অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট। সেখানে দাবি করা হয় সার্কোজিকে 50 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন গাদ্দাফি। গাদ্দাফির কনিষ্ঠ পুত্র সাইফ আল ইসলাম ইউরো নেটওয়ার্ককে বলেন সার্কোজির উচিত তার বাবার কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া। তবে শুক্রবার এক ফেসবুক পোস্টে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সার্কোজি। ক্ষমতায় ফেরার লক্ষ্যে 2017 সালে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সার্কোজি, তবে পরাজিত হয়ে রাজনীতি থেকে অবসর নেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তার চেয়ে বিখ্যাত কেবল একজন, তিনি যীশু খ্রিস্ট। নর্থ ক্যারোলাইনার গ্রিনভাইলে এক নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন ট্রাম্প। সমাবেশে সমর্থকদের একটি সাম্প্রতিক কথোপকথন তুলে ধরেন ট্রাম্প। তার দাবি, একজন সমর্থক ট্রাম্পকে বলেন, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি আপনি। তবে ওই ব্যক্তির দাবি নাকচ করে ট্রাম্প বলেন তিনি তার ধারে কাছেও নেই, তবে জনপ্রিয়তায় যীশু খ্রিস্টের পরে তিনি দ্বিতীয় অবস্থানে। তার চেয়ে জনপ্রিয় ঈশ্বরপুত্র যীশু খ্রিস্ট। কিছু কিছু জরিপের ফলাফলে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মনে করা হয়। তবে যীশু খ্রিস্টের পর নিজেকে দ্বিতীয় জনপ্রিয় দাবি করেন ট্রাম্প। ধর্মপ্রাণ হিসেবে পরিচিত এলাকাটির সমাবেশে জনতা উল্লাস প্রকাশ করে ট্রাম্পের দাবির প্রতি সমর্থন জানান। এবারে খেলার খবর। পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন আজহার আলী, এমনই ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, আজহারের পারফরমেন্স পর্যালোচনার পর নেতৃত্বে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে টেস্টের দায়িত্ব কাকে দেওয়া হবে সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। গত বছরের অক্টোবরে সরফরাজ আহমেদের বিদায়ের পর টেস্টের নেতৃত্ব আসে আজহারের কাঁধে। তবে অধিনায়কের দায়িত্ব নিয়ে বোর্ডকে সন্তুষ্ট করতে পারেননি তিনি। বিশেষ করে ইংল্যান্ড সফরে দীর্ঘ 10 বছর সিরিজে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া হয় আজহারের নেতৃত্বকালে। পিসিবি আজহারের ওপর অসন্তুষ্ট থাকলেও প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন রয়েছে তার অধিনায়কত্বে। এদিকে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে গোপনে দেখা করতে যান আজহার, যা নিয়ে মোটেও খুশি না পিসিবি। সব মিলিয়ে পাকিস্তান দলের বর্তমান টেস্ট অধিনায়ক আস্থা হারিয়েছে পিসিবির। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা, রাজধানীতে ধর্ষণ বিরোধী সমাবেশ। উপকমিটির সদস্য সংখ্যা নিয়ে মতপার্থক্য আওয়ামী লীগে। ঢাকা ও নওগাঁর দুটি আসনে ভোট গ্রহণ চলছে। বাংলাদেশকে নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। বাজারে এখনো বেশি দামে বিক্রি হচ্ছে চাল ও আলু। ইন্টারনেট ও কেবল অপারেটরদের ধর্মঘট ঠেকাতে বৈঠককাল। ঝিনাইদহে পাট চাষে সার ভর্তুকিতে অনিয়মের অভিযোগ। গাদ্দাফির কাছ থেকে অর্থ নিয়েছিলেন সার্কোজি, অভিযোগ গঠন। এবং পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার আলী। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 595 নাম্বারে। ধন্যবাদ।